নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে প্রাথমিকে যে ৩২,০০০ মামলা সেইটার ব্যাপারে কি আপডেট এলো কালকের শুনানিতে সেইটা আপনাদেরকে পরিষ্কার করে জানাবো। দেখুন, প্রাথমিকে যে ৩২,০০০ মামলা আমরা বলি সেটা অ্যাকচুয়ালি ২০১৪ সালের টেটের ভিত্তিতে হওয়া মামলা। ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার রিক্রুটমেন্ট হয়েছিল ২০১৬ সালে। প্রায় ১,২৫,০০০ জন কিন্তু এই টেট পাস করেছিলেন। আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা ডিটেলসে বলবো কী ঘটেছিল এবং টোটালি সওয়াল জবাবটা কী হলো, সেখান থেকে কী নির্যাস উঠে আসছে, কী হতে পারে পরবর্তীকালে, সেই ব্যাপারটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, দুর্নীতি দেখেও বিচারপতি চোখ বন্ধ রাখবেন এমনটা প্রশ্ন করেছেন ৩২,০০০ চাকরি বিক্রি মামলায়। এই দেখুন, এইভাবে কিন্তু প্রশ্ন করেছেন। তো তিনি যেটা বলতে চেয়েছেন, বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই বক্তব্য এসছে। আপনারা জানেন এই ৩২,০০০ মামলা নিয়ে আগে অনেক ব্যাপার ঘটেছিল। প্রথমে হাইকোর্টে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এটা বাতিল করেছিলেন, তারপর সুপ্রিম কোর্টে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্টে থেকে ফিরে হাইকোর্টে এসছে। এইভাবে কিন্তু মামলাটা চলছে। আপনারা জানেন ২০১৬ এসএলএসটি যে মামলা, সেটাও কিন্তু ঠিক এইভাবেই হয়েছিল। আগে হাইকোর্টে রায় হয়েছিল, তারপর আবার সুপ্রিম কোর্টে গেছিলো, আবার সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এসছে, হাইকোর্টে আবার রায় হয়েছে, সেটা আবার সুপ্রিম কোর্টে গেছে। এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা হয়েছিল। আপনাদেরকে ওই সমস্ত ডিটেলসগুলো আমি অলরেডি শেয়ার করেছি। ওই ভিডিওগুলো এবং ওই সমস্ত সংক্রান্ত বিভিন্ন নথিগুলো যদি আপনি পেতে চান, তার পিডিএফ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। এখানে গ্রুপের এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন, দিলে সমস্ত তথ্যগুলো ওখান থেকে পেয়ে যাবেন। দেখুন, এখানে বলছে যেটা, যে ওই নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। পর্ষদের নথি থেকেই সম্পূর্ণভাবে সেটা অনুমান করা যাচ্ছে যে দুর্নীতি হয়েছে বলে। পর্ষদের যে নথি সেখানেই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখুন, বলছে কলকাতা হাইকোর্টে চলছে প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের মামলা। হাইকোর্টের পর্যবেক্ষণ, প্রাথমিক শিক্ষা পর্ষদের নথি থেকেই দুর্নীতির তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ওই মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ওই নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। পর্ষদের নথি থেকেই অনুমান করা যায় দুর্নীতি হয়েছে বলে। এই মামলার শুনানি মঙ্গলবারও শেষ হয়নি। আপনারা জানেন কালকে এই মামলার শুনানি হয়নি এবং আগামী বৃহস্পতিবার অর্থাৎ কালকে কিন্তু এই মামলার শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে। এরপরে দেখুন, চাকরিহারা শিক্ষকদের আইনজীবী উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চের প্রশ্ন, যে যদি একজন বিচারপতি দেখেন, এই একদম পরিষ্কার চাঁচাছোলা ভাষায় এটা লিখেছেন, যদি একজন বিচারপতি দেখেন টাকার বিনিময়ে চাকরি হয়েছে, নিয়োগে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তখন তিনি কী করবেন? চোখ বন্ধ করে থাকবেন? বিচারপতি চক্রবর্তীর মন্তব্য, আদালত যদি দেখে ব্যাপক দুর্নীতি হয়েছে, প্রশাসনিক কর্তারা যুক্ত রয়েছেন, রাজ্যের মন্ত্রী যুক্ত রয়েছেন, তখন বিচারপতিরা কিছুই কি করবেন না? কেমনভাবে পুরো ব্যাপারটা উঠে এসছে দেখুন। মানে ওনারা কি বুঝতে পারছেন পরিষ্কার করে কিন্তু ওনারা জানিয়েছেন। তবে এক্ষেত্রে আইনজীবী অনিন্দ্য মিত্র সওয়াল করেন, উনিও খুব ভালোভাবেই কথা বলেছেন, যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি দুর্নীতি করে থাকে তবে আবার তাদেরকেই কেন নতুন প্যানেল তৈরি করতে বলা হলো? এই ব্যাপারটা সত্যিই সব প্রথম থেকেই আমি বলে আসছি যে আপনারা জানেন এসএলএসটিতে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি করেছে এখানে প্রাইমারি চাকরির ক্ষেত্রে। তাহলে আবার এদেরকেই কেন সেই দায়িত্ব দেওয়া হচ্ছে? যে চেয়ারম্যানরা বা যে অফিসাররা এই গণ্ডগোলটা করেছে, এই দুর্নীতিটা করেছে, বা যারা যারা এর সঙ্গে যুক্ত, তাদেরকেই আবার এই একই কাজ করতে দেওয়া হচ্ছে। তো আবার যে দুর্নীতি হবে না তার কী গ্যারান্টি আছে? এবং পরিষ্কার তো করে অনিন্দ্য মিত্র মহাশয় কিন্তু এটা বলছে আবার দুর্নীতি হতে পারে। তার উদ্দেশ্যে পাল্টা বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কোথায় পাঠানো উচিত? ওই আইনজীবী জানান অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দিতে হবে। একদম পরিষ্কার কথা, উনি বলছেন যে তাহলে অন্য কোনো সংস্থাকে আপনারা দায়িত্ব দিন, কারণ এইভাবে তো চলতে পারে না। আপনি যার জন্য দুর্নীতি হয়েছে তাদেরকেই আবার দায়িত্ব দিচ্ছেন ওইটা রিক্রুটমেন্ট করা, তাহলে তারা তো আবার দুর্নীতি করতে পারে। এবার অন্য কোনো সংস্থার বলতে এখানে কি হতে পারে? এখানে কোনো কেন্দ্রীয় সংস্থার কথা বলা যেতে পারে। যেমন আপনারা জানেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ, এরা কিন্তু বিভিন্ন পরীক্ষা নেয়, সেটা নিট থেকে শুরু করে আপনার অন্যান্য অনেক পরীক্ষাই নেয়। তো তাদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে। তারা কিন্তু, তাদের কাছে অনলাইন পরীক্ষার সিস্টেমের সম্পূর্ণ সিস্টেমটা ওদের কাছে রয়েছে, ওরা কিন্তু পুরো পরীক্ষা ব্যবস্থাটাকে অনলাইনেও করতে পারবে। এই দেখুন, এরপরে যে কথা আপনাদেরকে বলছিলাম, অ্যাকচুয়ালি এই মামলাটা কিসের ভিত্তিতে হয়েছে দেখুন। এখান থেকে যে ব্যাপারটা উঠে আসছে, যে ২০১৪ সালের টেট পরীক্ষায় প্রায় ১,২৫,০০০ প্রার্থী উত্তীর্ণ হয়। পর্ষদ ২০১৬ সাল থেকে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে। চাকরি দেওয়া হয় ৪২,৯৪৯ জনকে। এই জায়গাটা আপনাদেরকে দেখুন, ৪২,৯৪৯ জনকে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু বাতিল হয়েছে এই যে একাধিক ত্রুটির অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। তার ভিত্তিতে ২০২৩ সালের ১৬ই মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে
মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষকেরা। এরপর আমি আপনাদেরকে বলছি কি ঘটনাটা এরপরে ঘটতে পারে, সেইটা আপনাদেরকে শেয়ার করছি। আগে পুরো ব্যাপারটা দেখে নিন কী হয়েছে। এরপর এই রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তারপর সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল, যদিও শীর্ষ আদালত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা ফেরত পাঠায়, যেরকম ঠিক 2016 এসএলএসটিতে হয়েছিল। তো এখন এই যে 42,000, এই পুরো 42,000 ক্যান্ডিডেটদের পুরো ব্যাপারটা এখন চলে আসছে। দেখুন, অলরেডি বাতিল করা হয়েছিল 32,000-এ, 42,000-এ কিন্তু হয়নি। তো এখন সেইটা যখন ফেরত এসে বিচারপতিরা যখন এইরকম একটা মন্তব্য করছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, এটা কিন্তু পুরো 2016 সালের মতো মিল পাওয়া যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, মানে হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু যদি আইনজীবীরা ঠিকমতো সওয়াল না করেন, তাহলে কিন্তু শুধু 32,000 না, এই পুরো 42,000-এরই ব্যাপারটা টানাপোড়েনের মধ্যে চলে আসছে এবং তাদের পুরো সবার উপরেই কিন্তু এই এফেক্ট চলে আসতে চলেছে। এখানে কিন্তু পরিষ্কার করে ব্যাপারটা বলতে হবে যে কী হয়েছিল বা কাদের সাথে কোন দুর্নীতি হয়েছে, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলতে হবে। তবে প্রাইমারি বোর্ডে কী পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা আপনারাও জানেন। তো সেক্ষেত্রে কী করা উচিত, রায় কী হওয়া উচিত, পরিষ্কার করে ভালো ক্যান্ডিডেট যারা তাদেরকে বেছে তাদেরকে রেখে বাকিদের বাতিল করা, নাকি পুরো বাতিল করা, না কী করা উচিত, সেইটা সম্পর্কে আপনারা কমেন্ট সেকশানে মন্তব্য করে জানান। তো যাই হোক, ভিডিওটি দেখলেন, আশা করি তথ্যগুলো সমস্ত পাওয়া গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।